স্যার একটু কিছু খেয়ে নিন, এবার তো শরীর খারাপ করবে। হ্যাঁ স্যার প্লিজ, দুরাত আপনি ঘুমোননি, এবার তো শরীর খারাপ করবে। আমার একদম খিদে নেই। দইটা অন্তত খান। পরে পরে এই ঝামেলা না মেটা পর্যন্ত আমার গলা দিয়ে খাবার নামবে না। মণিময় সামন্ত, রোবোটিক্সে খ্যাতি বিশ্বজোড়া। জেডএমপি টেকনিকের ওপর রয়েছে গুরুত্বপূর্ণ কাজ। এই টেকনিকের সাহায্যে রোবটের চলাফেরার বিষয় নির্দিষ্ট করা হয়, হাঁটা, লাফানো, এমনকি সাঁতার পর্যন্ত। মণিময় সামন্ত রোবটের হাইড্রোলিক সিস্টেম, মোটর, ইলেকট্রিক সার্কিটের অদল বদল ঘটিয়ে মানুষের চেহারার রোবটকে দিয়ে হাই তুলিয়েছেন। দেখিয়েছেন ভিতরের শক্তি কমে এলে রোবট হাই তুলে বুঝিয়ে দিতে পারবে। এমন মানুষকে টেনশন করা মানায় না। মণিময় সামন্ত নিজেও সেটা বোঝেন, তাও কিছুতেই মনকে স্থির করতে পারছেন না। সহকর্মী অমিত এবং পিয়ের দিকে তাকিয়ে বললেন, এখন মনে হচ্ছে পড়াশুনো নিয়ে থাকলেই ভালো হতো। কেন যে মরতে এত বড় একটা গবেষণা কেন্দ্রের ডিরেক্টর হতে গেলাম। এরকম বলবেন না স্যার, রোবোটিক্সে আপনি অথরিটি। আপনি এখানে না থাকলে এক্সিবিশন টিশন কিছুই হতো না। না, আমি ডিসিশন নিয়ে ফেলেছি। এক্সিবিশনটা শেষ হলেই আমি ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দেব। এত ঝামেলা আমি নিতে পারছি না। রোবট নিয়ে কাজ করলেও আমি তো নিজে রোবট নই, আমি তো মানুষ। 3 দিন পর এই ইনস্টিটিউটে যে এক্সিবিশন হতে চলেছে তার উপর অনেক কিছু নির্ভর করছে। প্রতিষ্ঠানের মান সম্মান তো বটেই, এমনকি টাকা পয়সাও। সবকিছু ঠিক মতো হলে আগামী কয়েক বছর আর ফান্ড নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। অনেক ভাবনা চিন্তা আর পরিশ্রম করে এই রোবটগুলো তৈরি করা হয়েছে। অতিথিরা আসছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। তার মধ্যে রোবটিক্সের ছাত্রছাত্রী, বিজ্ঞানীরা যেমন আছেন, তেমন নামি দামি কোম্পানির প্রতিনিধিরাও থাকছেন। রোবট পছন্দ হলে অর্ডার পাওয়া যাবে। যারা গোটা রোবট অর্ডার দেবেন না, তারা সার্কিট, ডায়াগ্রাম বা সফটওয়্যার কিনে নিয়ে ফিরে যাবেন। 1 চামচ দই তুলে মুখে দিলেন মণিময়। হারিয়ে যাওয়া খিদে অতিরিক্ত চিন্তায় আবার ফেরত এসেছে। গতকাল ঠিক এই সময় অফিস ঘরে বসে একটা বই পড়ছিলেন মণিময়। একটু আগে লাঞ্চের অর্ডার দিয়ে এসেছেন, 5-7 মিনিটেই এসে পড়বে। তখনই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন ডক্টর সুফল সরকার। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। মণিময় জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ডক্টর সরকার, কি হয়েছে? স্যার স্যার মানে কদিন থেকে স্যার R3 মডেলে একটা সেন্সার গোলমাল করছে। আর R3 অ্যালজেব্রা, জিওমেট্রি, ক্যালকুলাসের জটিল ফর্মুলা ঝরঝর করে বলে দিতে পারছে, কিন্তু সহজ যোগ বিয়োগে হোঁচট খেয়ে যাচ্ছে। হোয়াট? হ্যাঁ স্যার, কাল বিকেলে 19-এর নামটা বলতে গিয়ে এই 62-র ঘরে এসে থমকে গেছে। রোবট যদি সামান্য 19-এর নামটা বলতে গিয়ে চুপ করে যায়, সেটা খুবই বিশ্রী ব্যাপার স্যার। R3কেই তো এক্সিবিশনে একজন প্রফেসর হিসেবে দেখানো হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, এই R3 তো ইউনিভার্সিটি স্তরে পড়াতে পারবে। প্রোগ্রামিংয়ের সিলেবাস একটু বদলে দিলেই হবে। এটা এক্সিবিশনের একটা গুরুত্বপূর্ণ মডেল ছিল। 4 দিন বাদে প্রোগ্রাম, পরশু রাত থেকে গেস্টরা আসতে শুরু করবেন। লাস্ট মোমেন্টে এই ধরনের গোলমাল হয় কি করে? স্যার মানে সেটাই তো বুঝতে পারছি না, মানে তো ধরে ফেলার চেষ্টা করছি। মণিময় সামন্ত সহকর্মীর এই কথায় আশ্বস্ত হতে পারলেন না। মাথা নেড়ে বললেন, ভেরি ব্যাড ডক্টর সরকার। এতদিন ধরে আমরা প্রিপারেশন নিয়েছি, তারপরেও যদি এরকম হয়। আচ্ছা, বাকিগুলোর খবর কি? সেগুলোও কি গোলমাল শুরু করেছে নাকি? না 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 স্যার, না না, বাকি মডেলগুলো একেবারে পারফেক্ট। X5-এর হাইড্রোলিক পিস্টনে একটা সমস্যা ছিল। মডেল ঘাড় ঘোরানোর বেলা একটা এক্সট্রা ওই ঝাড় পাচ্ছিল। ডক্টর ভাদুরী কালই রিপেয়ার করে ফেলেছেন। মণিময় ভ্রু কুঁচকে বললেন, ওর ফাংশনটা কি জানো?
এই খেলার সঙ্গী হওয়া। ধরুন মর্নিং ওয়াকের সময় পাশাপাশি হাঁটলো বা জগিং করলো, কিছু গেমে পার্টনারও হতে পারে। ও হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা, খেলার মধ্যে কি আপনারা ব্যাডমিন্টন আর পোলোটা রাখতে পেরেছেন? আমি কিন্তু বলে দিয়েছিলাম বাইরে পোলোটা খুবই পপুলার একটা গেম, আর ব্যাডমিন্টন না থাকলে মেয়েরা এই মডেলে ইন্টারেস্টই পাবে না। আচ্ছা, N2 তার খবর কি? সেও আবার কোনো গড়বড় করছে না তো? এনটুকে ডোমেস্টিক হেল্পার হিসেবে রেডি করা হয়েছে। রান্না থেকে শুরু করে গেস্ট অ্যাটেন্ড পর্যন্ত সব কিছু করতে পারবে। করলেই ভালো। আচ্ছা ডক্টর সরকার, ওই ম্যানেজার মডেলের কোডটা কি? ওটা স্যার Z4। অ্যাকাউন্টস, কোঅর্ডিনেশন, প্রোডাকশন, মার্কেটিং সব ধরনের কাজে এই মডেল অ্যাসিস্ট করতে পারছি। সবচেয়ে বড় কথা স্যার, Z4 মিটিংয়ে বসে সকলের সঙ্গে আলোচনাও করতে পারে। সমস্যা একটাই ছিল, ম্যানেজার বাবুর মুখে একটু একটু বেশি হাসি হাসি ভাব চলে এসেছিল আর কি। চাপা আর্তনাদ করে উঠলেন মণিময় সামন্ত। বললেন, হাসি? ম্যানেজার হাসছে? কোম্পানির সিরিয়াস মিটিংয়ে বসে ম্যানেজার যদি হাসে, সেটা কেমন হবে ভাবতে পারছেন ডক্টর সরকার? এই মডেল তো শুধু হাসি মুখের জন্যই বাতিল হয়ে যাবে। না স্যার, সমস্যাটা আর নেই। ফেসিয়াল এক্সপ্রেশন মানে ফাইবারের কাজে একটু ভুল হয়ে গিয়েছিল আর কি। কপালে ঘাম জমেনি, তবু মণিময় সামন্ত রুমাল বের করে কপালে ঘাম মুছলেন। সামান্য হেসে সুফল বললেন, স্যার এত চিন্তা করবেন না স্যার, এক্সিবিশন সেমিনার খুবই ভালো হবে। M5 আর K6 তো দারুণ মডেল। আপনি তো জানেনই স্যার, K6 ইজ রিয়েলি ব্রিলিয়েন্ট জব আই মাস্ট সে। ডক্টর শকুন্তলা মিত্র নিখুঁতভাবে মেয়েটিকে বানিয়েছেন। এখন নিখুঁত বলছেন, কাল হয়তো ডক্টর মিত্র এসে বলবেন যে মডেলে খুঁত পাওয়া গিয়েছে, কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে কিংবা ঘন ঘন হাঁটছে। কোনো রকমে হাসি চাপলেন ডক্টর সরকার। ডক্টর সামন্ত টেনশন সত্যি বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে পৌঁছেছে। না হলে রোবট হাঁটছে এমন কথা মাথায়ও আসতো না। তিনি বললেন, না স্যার, আপনি দেখবেন K6 শুধু ভালো মডেলই হয়নি, তার অ্যাপিয়ারেন্সও চমৎকার হয়েছে। শাড়ি পরিয়ে টিপিক্যাল বাঙালি অল্প বয়সী মেয়ের ইমপ্রেশন দেওয়া হয়েছে। ডক্টর মিত্র মডেলের জন্য শান্তিনিকেতন থেকে গয়না পর্যন্ত আনিয়েছেন। হাইড্রোলিক সিস্টেম এমনভাবে প্রোগ্রাম করেছেন যাতে মেয়েটা নির্দিষ্ট ইন্টারভ্যালে কপালের উপর পড়া চুল ঠিক করতে পারে। হ্যাঁ, রোবট বলে তো মনেই হচ্ছে না, মনে হচ্ছে কি জানেন তো, সত্যিকারের কলেজ পড়ুয়া মেয়ে। আমরা সবাই ডক্টর মিত্রকে কংগ্রাচুলেট করেছি। আপনিও তো করেছেন স্যার। আমিও করেছি নাকি? কি জানি, হয়তো করেছি। রোবটের মতো আমিও অনেক কিছু ভুলে যাচ্ছি ইদানিং। তাই K6 এর কর্মকাণ্ডটা কি জানো? এত সাজগোজ কিসের? ফ্যাশন শোতে হাঁটবে নাকি? স্যার, K6 ইজ জাস্ট আ ফ্রেন্ড। কোম্পানি দিতে পারে, ছেলে মেয়েদের সঙ্গে গল্পগুজব করতে পারবে, ইন্টারঅ্যাক্ট করতে পারবে। বহু দেশে তো স্যার আজকাল এটা একটা সিভিয়ার প্রবলেমের আকার নিয়েছে। বন্ধু নেই, কথা বলার লোক নেই, কাজটা ডিফিকাল্ট ছিল। ডক্টর মিত্র খুব সাকসেসফুলি কাজটা কিন্তু করতে পেরেছেন। মেয়েটিকে যেমন দেখতে অ্যাট্রাকটিভ করা হয়েছে, আলাদা করে একটা পার্সোনালিটির ইমপ্রেশনও দেওয়া হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, অন্য কোনো মডেলের নাম না থাকলেও K6 এর একটা নাম দেওয়া হয়েছে কিন্তু। নাম? রোবটের নাম? হ্যাঁ স্যার, একদম ডক্টর মিত্রই নামটা দিয়েছেন, বাঙালি নাম। মডেলকে ল্যাবরেটরিতে কৃষ্ণচূড়া বলে ডাকা হচ্ছে। লাঞ্চ এসে গেল মণিময়ের। সুফল সরকারও বিদায় নিলেন। খেতে খেতে মণিময় ভাবলেন, মডেলদের ক্যাটালগে আরো একবার চোখ বুলিয়ে নেবেন। আসল বিষয়টা এত গুলিয়ে ফেলা উচিত হচ্ছে না। যদিও খাওয়া শেষ করে টেবিলে ছড়ানো কাগজ হাতড়ে তিনি ক্যাটালগ খুঁজে পেলেন না। ল্যাপটপে হাত দিলেই পাওয়া যাবে, কিন্তু হাত দিতে ইচ্ছে করছে না। রোজকার দিনের মতো এক বাটি টক দই খাওয়ার জন্য চামচ হাতে নিলেন মণিময়। আর তখনই ইন্টারকম আর্তনাদ করে উঠল।
রিসিভারটা তুলে নিলেন মণিময়। ইয়েস। উপাস থেকে কাঁপা গলায় ডক্টর সরকার বললেন, স্যার স্যার বলছি বলছি কৃষ্ণচূড়া নেই। কৃষ্ণচূড়া? সে আবার কি? কইছি আরে স্যার আমাদের আমাদের K6 মডেল স্যার। আমি R3 কে ঠিক করতে ল্যাবে এসেছিলাম, হঠাৎ নজরে পড়লো K6 এর জায়গাটা ফাঁকা। ফাঁকা মানে? মানে মানে বুঝতে পারছি না স্যার। ডক্টর শকুন্তলা মিত্রকে ফোন করেছিলাম, উনি নিজের কোয়ার্টারে ছিলেন, এই এখনই আসছেন। মণিময় সামন্ত ঠান্ডা গলায় জিজ্ঞেস করলেন, বাকিগুলো? সব আছে স্যার, অনলি K6। বিধ্বস্ত হাতে 1 চামচ দই তুলে মুখে দিলেন মণিময়। কি করা উচিত এখন তার? রেজিগনেশন লেটার লিখে ফেলবেন, নাকি মাথায় দেওয়ার জন্য বরফ আনতে বলবেন? জেলখানা থেকে কয়েদি পালালে পাগলা ঘন্টি বাজানো হয়, তো ল্যাবরেটরি থেকে রোবট পালালে কি ব্যবস্থা আছে? তাছাড়া K6 পালিয়েছে এমন উদ্ভট কথা তার মাথায় আসছেই বা কেন? রোবট খারাপ হতে পারে, কিন্তু পালাতে পারে না। বিজ্ঞানী মণিময় সামন্তর মনে হলো তিনি পাগল হয়ে যাচ্ছেন। ঘণ্টাখানেক পরে ডিরেক্টরের ঘরে জরুরি মিটিং শুরু হলো। ডক্টর শকুন্তলা মিত্র বললেন, শুধু K6 মডেল নয়, আমার ছাতাটাও যে পাওয়া যাচ্ছে না। গত বছর টোকিওতে একটা সেমিনারে যোগ দিতে গিয়ে কিনেছিলাম, কাল ভুল করে ল্যাবরেটরিতে ফেলে গেছি। আমাকে সিকিউরিটি থেকে জানিয়েছে জানেন তো, একটি অল্প বয়সী সুন্দরী মেয়েকে এই গেট থেকে বেরিয়ে চলে যেতে দেখা গিয়েছে। মেয়েটার মাথায় গোলাপি রঙের ছাতা। বড় রাস্তা পার করে মেয়েটি ছাতা বন্ধ করে এবং ট্যাক্সিতে ওঠে। হ্যাঁ, ওটাই আমার ছাতা। মণিময় সামন্ত কঠিন চোখে মিত্রের দিকে তাকিয়ে বললেন, K6 এর চিপসে কোনো ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে কি? সে কি মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারবে? হ্যাঁ স্যার, পারবে। তাকে কথা বলার জন্য ভাষা দেওয়া হয়েছে। তাছাড়া আরও একটা ব্যাপার আছে, মডেলকে আমরা একটা সময় নানা ধরনের পোশাক পরিয়ে দেখছিলাম। ড্রেস ভর্তি সেই ব্যাগ, দ্যাট ইজ অলসো মিসিং স্যার, ল্যাবে নেই। আমাদের গোপনে খোঁজ খবর করতে হবে, ঘটনাটা যেন কোনোভাবেই ফাঁস না হয়। মডেলের একটা ফটো দিন তো, আমি পুলিশের সঙ্গে কথা বলছি। কোনো ফটো নেই স্যার। বাহ, চমৎকার। মিটিং শেষ করে পুলিশকে খবর দেওয়া হলো। থানার বড়বাবু মণিময়কে বললেন, সবই বুঝেছি স্যার, কিন্তু আপনিই বলুন না। আরে বাবা, যদি ফটোটাই না থাকে তাহলে এই সার্কিট ডায়াগ্রাম হাতে নিয়ে আমরা এই মানুষের ভিড়ে মিশে গিয়ে ওই রোবটটা খুঁজে বের করবো কেমন করে? সেদিন অফিস থেকে বেরোতে বেশ রাত হয়ে গিয়েছিল সিঞ্চনের। আইটি কোম্পানিতে কাজের চাপ সবসময়ই বেশি। তার উপর সিঞ্চন সদ্য চাকরিতে ঢুকেছে। রাস্তায় নেমে সিঞ্চন দেখল সেক্টর 5 এর মতো সরগরম এলাকাও বেশ ফাঁকা। এদিকটায় বাস টাস এমনিতেই কম, রাত বাড়লে আরো কমে যায়। খানিকটা হেঁটে শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডে এসে দাঁড়ালো সিঞ্চন। স্ট্যান্ডে ভিড়। ট্যাক্সি দেখলেই গলায় কাঠ ঝোলানো ছেলেমেয়েরা ছুটে যাচ্ছে, যে কজন পারছে ঢুকে পড়ছে গাদাগাদি করে। ভিড়ের কারণে দুটো ট্যাক্সি ছেড়ে দিতে হলো সিঞ্চনকে। 3 নম্বর ট্যাক্সি দেখে ছুটে গিয়ে কোনো রকমে ঠেলে ঠুলে উঠে পড়ল সিঞ্চন। জানলার ধারে সিট জুটেছে। বাইপাসের ফুরফুরে হাওয়ায় চোখ বুঝল সিঞ্চন। গোটা পথ অন্য প্যাসেঞ্জারদের দিকে তাকালো না, পাশে বসা মেয়েটির দিকেও নয়। খেয়াল করতে হলো যাদবপুরে নামার সময়, তখন ট্যাক্সি প্রায় ফাঁকা। মেয়েটি ডাকলো সিঞ্চনকে। এক্সকিউজ মি, কিছু মনে করবেন না, পার্সটা মনে হয় ফেলে এসেছি। ক্যান ইউ হেল্প মি? নিচু গলার মিষ্টি নারী কণ্ঠ শুনে চমকে ফিরে তাকালো সিঞ্চন। হ্যাঁ, নিশ্চয়ই। কত লাগবে বলুন? ট্যাক্সিতে ওঠার আগে ঠিক বুঝতে পারিনি। ইটস কমপ্লিটলি ফাইন। কত লাগবে বলুন? ট্যাক্সি ভাড়াটুকু দিলেই হয়ে যাবে।
সিঞ্চন ওয়ালেট থেকে 50 টাকার একটা নোট বের করে মেয়েটিকে দিতে গেল। মেয়েটি বলল, প্লিজ আমাকে দেবেন না, ইফ ইউ ডোন্ট মাইন্ড ড্রাইভারকে দিয়ে দেবেন। মেয়েটি সত্যিই বিপদে পড়েছে। কথা না বাড়িয়ে ড্রাইভারকে দুজনের ভাড়া দিয়ে দিল সিঞ্চন। মেয়েটি গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলল, আপনার অ্যাড্রেস বা মোবাইল নাম্বারটা যদি দেন, আমি কালই ইটস ওকে। ওইটুকু টাকা ফেরত দেওয়ার দরকার নেই। আপনি সাবধানে যাবেন। টেক কেয়ার, কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট। ট্যাক্সি আবার স্টার্ট দেওয়ার আগে উল্টো দিকের গাড়ির হেডলাইটে চকিতের জন্যে মেয়েটির মুখ দেখতে পেল সিঞ্চন। ভাষা ভাষা সুন্দর দুটো চোখে কৃতজ্ঞতা মাখিয়ে মেয়েটি তার দিকে তাকিয়ে আছে। ঠিকানা বা মোবাইল নাম্বার দিলে এই অপূর্ব দৃষ্টি থেকে সে বঞ্চিত হতো। মেয়েরা খুব বুদ্ধিমতী হয়। ফোন নাম্বার দিলে হয় ভাবতো কিপটে, নয় ভাবতো অন্য কোনো মতলব আছে। এই দৃষ্টি কপালে জুটত না। গুনগুন করে গান গাইতে গাইতে বাড়ি ফিরল সিঞ্চন। পরদিন নিজের কাজ শেষ হয়ে যাওয়ার পরেও অনেকক্ষণ অফিসে থাকলো সিঞ্চন। রাত করে বেরোলো আগের দিনের সময় হিসেব করে। ভেবেছিল হিসেবে ভুল হবে, কিন্তু তা হলো না। জীবনের বোধহয় এটাই নিয়ম। খানিকটা যাওয়ার পর সে দেখতে পেল সেই মেয়ে ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। স্ট্যান্ডের ঝলমলে আলোয় তাকে আরো ঝলমলে লাগছে। দূর থেকে সিঞ্চনকে দেখতে পেয়ে হাসি মুখে এগিয়ে এসে বলল, আপনার জন্যই ওয়েট করছি। বুক ধুকপুক করে উঠল সিঞ্চনের। সে স্মার্ট, মেয়েদের ব্যাপারে ওস্তাদ না হলেও ঘাবড়ে যাওয়ার মতো ছেলে সে নয়। কিন্তু সেদিন সবকিছু অন্য রকম হলো। মনে হলো এই মেয়েটি তার কাছে শুধু একজন মেয়েই নয়, আরো একটু বেশি কিছু। নার্ভাস হেসে সিঞ্চন বলল, আপনি জানলেন কি করে আমি এখানে আসব? আমি অনেক কিছুই জানতে পারি। তাই নাকি? আর কি জেনেছেন? জেনেছি আপনি একজন নাইস পারসন, সুন্দর মানুষ। বাবা, মাত্র 25 টাকার জন্য নাইস পার্সন জেনে গেলেন? 25 টাকা তো অনেক, 2 টাকার জন্যও বোঝা যায়। মানুষ চিনতে আমার ভুল হয় না। আমার সেন্সরগুলো খুব পাওয়ারফুল। এক্সকিউজ মি, সেন্সার? সে আবার কি? কিছু না, এসব বাদ দিন। ট্যাক্সি ধরবেন না আমার সঙ্গে 1 কাপ কফি খাবেন? অবশ্য যদি আপনার হাতে সময় থাকে অনলি দেন। টাকা ফিরিয়ে আপনাকে হার্ট করতে চাই না। ক্যান ইউ গিভ মি দ্য চান্স? কৃতজ্ঞতা জানানোর একটা সুযোগ। অন্যদিন হলে এই রাতে কফি খাওয়ার কথা কল্পনাও করতে পারত না সিঞ্চন। কিন্তু সেদিন তার মনে হয়েছিল 1 কাপ কেন, এই মেয়ে চাইলে সে 10 কাপ কফিও খেয়ে ফেলবে। সে বলল, চলুন কফি খাওয়া যাক। আপনার নামটা জানতে পারি কি? কৃষ্ণচূড়া। বাহ, খুব সুন্দর নাম তো। আমার নাম সিঞ্চন। আমার আরো একটা নাম আছে, সেটা কিন্তু তত সুন্দর নয়। ডাকনাম? না, কোড নেম। শুনতে চাইবেন না? আপনি কিন্তু চমৎকার হেয়ালি করতে পারেন কৃষ্ণচূড়া, পাজলের মতো। আমি কিন্তু পাজল ভাঙতেও পারি। সিঞ্চনের মনে হলো এই সেই মেয়ে যার জন্য 24 বছর ধরে সে অপেক্ষা করছে। আচমকা অকারণে প্রেমে পড়ে গেল সিঞ্চন। হাজার অনুনয় করার পরও মুখ ঘুরিয়ে বসে আছে কৃষ্ণচূড়া। সিঞ্চনের বেশিরভাগ কথারই সে উত্তর দিচ্ছে না, আর যে কটা দিচ্ছে মুখ ফেরানো অবস্থাতেই দিচ্ছে। এই কাণ্ড নতুন। গত 3 মাসে এই মেয়েটার সঙ্গে সিঞ্চনের মান অভিমান কম হয়নি, কিন্তু কখনো এই পর্যায়ে যায়নি। এতদিন সবই ছিল ছোটখাটো রাগ, ঠিক সময় না আসা, রাতে ফোন না করা, অফিস কামাই করে বেড়াতে না যাওয়া, এই ধরনের। অভিমান ভাঙাতে অবশ্য বেশি অসুবিধে হয়নি। কখনো সিনেমা, কখনো আইসক্রিম, কখনো ছোটখাটো গিফটেই কাজ হয়ে গিয়েছে। কিন্তু আজ অবস্থা
বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছেছে। আনত কণ্ঠে সিঞ্চন বলল, কি হলো চূড়া? কিছু তো বলো, কি হয়েছে? কিছু না, এমনি মুড অফ। তোমাকে আমি চিনি চূড়া, কিছু তো একটা চলছে তোমার মনে। সিঞ্চনের হঠাৎ মনে হলো এই মেয়ে অন্য কিছু ভাবছে, কঠিন কিছু। যদিও কাল সন্ধেবেলা যে ঘটনা ঘটেছে তাতে রাগ করার কথা সিঞ্চনেরই। অপমানিত যদি কেউ হয়ে থাকে সে হয়েছে, কৃষ্ণচূড়া নয়। সেই সময় রাগও হয়েছিল খুব, আর খানিকটা দুঃখ। কাল অনেক রাত পর্যন্ত মন খারাপ ছিল। ঠিক করেছিল চূড়ার সঙ্গে সে কোনোদিনই যোগাযোগ করবে না। প্রেম করলে রাগ দেখানোর অধিকার শুধু মেয়েদেরই থাকবে এমন কথা কোথাও লেখা নেই। কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দেখে মন থেকে রাগ টাগ সব ভ্যানিশ হয়ে গেছে। একেই বোধহয় প্রেম বলে। চূড়াকে ফোন করলো সিঞ্চন। গুড মর্নিং কৃষ্ণচূড়া। গুড মর্নিং। গলা শুনে মনে হচ্ছে এখনো খেপচুরিয়াস। নিজে কাণ্ড বাঁধিয়ে নিজেই রেগে গেলে। তোমার কি আজ একটু সময় হবে সিঞ্চন? আমি দেখা করতে চাই, তোমার সঙ্গে কথা আছে। অফকোর্স, বিকেলে দেখা করি। বেশ, ডান। ফোন রেখে দেওয়ার পর সিঞ্চন কিছুটা থমকে গেল। কৃষ্ণচূড়া এত এত সিরিয়াস কেন? আসলে এই মেয়েটিকে এখনো সে ঠিকমতো বুঝতে পারেনি। ঠিকমতো বোঝার পক্ষে 3 মাস যদিও খুব সামান্য নয়, তবুও হাসি খুশি সরল মেয়েটা সামান্য কারণে। 4:30 দিকে গড়িয়াহাটের একটা কফি শপে ঢুকলো ওরা দুজন। ফাল্গুনের ঢালু বিকেলে অফিস ফেরতা ভিড় জাঁকিয়ে বসেছে চারপাশে। কাপুচিনো চূড়ার ফেভারিট। সিঞ্চনের যদিও জঘন্য লাগে, তবে আজ সে এমন হাসি মুখ করে কফি খাচ্ছে যে মনে হচ্ছে এমন অপূর্ব জিনিস সে আগে কখনো খায়নি। চূড়া অবশ্য সেটা লক্ষ্যই করছে না। সে গভীরভাবে কিছু একটা ভাবছে। সিঞ্চন নরম গলায় বলল, চূড়া, তুমি কিন্তু বেশি রাগ করছো। এত রাগ করার মতো ঘটনা কি কাল আদৌ ঘটেছে বলো? কৃষ্ণচূড়া জিন্সের ওপর বেগুনি রঙের একটা টপ পরেছে, দারুণ লাগছে দেখতে। ও যে একটা ছোট বিষয় নিয়ে এমন বাড়াবাড়ি করবে সিঞ্চন তা ভাবতেও পারেনি। সিঞ্চনের এবার বেশ বিরক্তই লাগছে, তবু সে নিজেকে সামলেই রাখলো। হালকা গলায় বলল, আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, অনেক রাগ হয়েছে। এবার মুখটা ঘোরাও তো। সুন্দর মুখটা অনেকক্ষণ দেখতে পাচ্ছি না, প্লিজ। কৃষ্ণচূড়া মুখ না ঘুরিয়েই বলল, দেখার দরকার নেই। ঠিক আছে, দেখবো না। এই আমি চোখ বুঝলাম। এবার তো চাহু মুখ তুলি রাই। মুখ না ফিরিয়েই কৃষ্ণচূড়া থমথমে গলায় বলল, কালকের ঘটনা আমি ভুলতে পারছি না। সিঞ্চন এবার আর নিজেকে সামলাতে পারল না। কাঁধ ঝাঁকিয়ে বলল, কি ছেলে মানুষের মতো কথা বলছো চূড়া? আমি কিছুই করিনি, যা করার তুমিই তো করলে। কিছু না বলে দুম করে চলে গেলে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমি কি তোমাকে জোর জবরদস্তি করেছি, বাধ্য করেছি? তোমার ইচ্ছে নেই বুঝতে পেরেই আমি থেমে গিয়েছিলাম, আমি তো আর প্রসিড করিনি। চূড়া এবার মুখ ফেরালো। সিঞ্চনের মনে হলো তাকে আজ সবচেয়ে বেশি সুন্দর লাগছে। বিষণ্ণ হলে কি সব মানুষকেই বেশি সুন্দর লাগে? কৃষ্ণচূড়া চোখ নামিয়ে খানিকটা অন্যমনস্ক গলায় বলল, প্রসিড করলে তোমারই সমস্যা হতো সিঞ্চন। কি যা তা বলছো কৃষ্ণচূড়া? আজকালকার দিনে এটা কোনো বিষয়? তুমি তো দেখছি ঠাকুমা দিদিমাদের আমলে পড়ে আছো। কৃষ্ণচূড়া শুকনো হাসল। চোখ মুখের মতো তার দাঁতের সেটিংও চমৎকার। শুধু মুক্তোর মতো ঝকঝকে নয়, মনে হয় কেউ যেন মেপে মেপে বসিয়ে দিয়েছে। সে বলল, তুমি বুঝতে পারছো না সিঞ্চন, বুঝতে পারবেও না। থাক, আমার আর বুঝে কাজও নেই। কালকে দিনটা এবার মাথা থেকে ঝেড়ে ফেলো তো দেখি। কাম অন চূড়া, প্লিজ চলো টুক করে কোথাও ঘুরে আসি। এই
গঙ্গায় নৌকো চড়বে? কৃষ্ণচূড়া নৌকা চড়ার প্রস্তাব শুনল বলে মনে হলো না। একই রকম বিষণ্ণ গলায় বলল, তুমি বুঝতে না পারলেও আমি বুঝতে পারছি। কালকের পর থেকেই বুঝতে পারছি আমি তোমাকে ঠকাতে পারবো না সিঞ্চন। গত 3 মাসে আমি তোমার সঙ্গে বড্ড ইনভলভড হয়ে পড়েছিলাম। এটা উচিত হয়নি। কপালের উপর এসে পড়া চুল সরালো কৃষ্ণচূড়া। সিঞ্চন লক্ষ্য করে দেখেছে এই কাজটা সে মাঝে মধ্যেই করে, কপাল থেকে চুল সরায়। এই সময় তাকে দারুণ লাগে। শরীরে কেমন একটা শিরশিরানি হয়, ইচ্ছা হয় ঝাঁপিয়ে পড়ে আদর করতে। সত্যি কথা বলতে কি, গতকালকের ঘটনাটা সেরকমই ছিল। আগে থেকে কোনো রকম পরিকল্পনা ছিল না। গত মাসে তার বস সৌম্যদা কোয়ার্টার পেয়েছেন রুবি পার্কের কাছে। চমৎকার জায়গা, 3rd ফ্লোরে 2টো বড় বড় ঘর, দক্ষিণের জানলাটা খুললেই মস্ত একটা লেক। এতদিন সেই কোয়ার্টার ফাঁকাই পড়েছিল। টুকটাক কাজকর্ম করিয়ে পাটনা থেকে মাকে আনতে গিয়েছিল সৌম্যদা। এবার পাকাপাকিভাবে সেটেল করবে। পাটনা যাওয়ার আগে কোয়ার্টারের চাবি সিঞ্চনকে দিয়ে সৌম্যদা বলেছিল, একদিন অন্তত গিয়ে দেখে আসিস। ফ্ল্যাটটা ফাঁকা পড়ে থাকবে কদিন, চিন্তা হয়। ফাঁকা জায়গা। নিশ্চয়ই যাব, তুমি চিন্তা করো না। সাবধানে মাসিমাকে নিয়ে ফেরো। কাল সেই ফ্ল্যাট দেখতে গিয়েছিল সিঞ্চন। বেশিক্ষণ নয়, শুধু একবার ঢু মেরে আসা। চূড়াকে নিয়ে যাওয়ার কোনো কথাই ছিল না। ওই জোর করলো, বলল, যাই না, আরে যাই না তোমার সঙ্গে। খানিকটা বেড়ানোও তো হবে তাহলে। দূর, এটা আবার বেড়ানো নাকি? এ তো চৌকিদারি। দরজা জানলা বন্ধ আছে কিনা দেখেই চলে আসবো। কৃষ্ণচূড়া কৌতুক ভরা চোখে বলল, আমিও দেখব দরজা জানলা বন্ধ আছে কিনা। আমি দেখতে পারি না বুঝি? টেনে টুনেও দিতে পারি। আমার হাইড্রোলিক সিস্টেম, এয়ার মাসল তোমাদের চেয়েও ভালো। কি যে ঠাট্টা করো হেয়ালি রানী, বুঝতেও পারি না। না না, তোমার কি দরকার নেই। তোমার যখন আপত্তি। দেখো কাণ্ড, আবার অভিমান করে। আচ্ছা ঠিক আছে বাবা, চলো চলো, ঘাট হয়েছে, চলো। জানলা বন্ধ কিনা দেখার বদলে ঘরে ঢুকে বেডরুমের জানলা খুলে দিল সিঞ্চন। লেকের বাতাস হু হু করে ঘরে ঢুকে পড়ল। লেকের ধারে একটা ঝাপসা কৃষ্ণচূড়া গাছ, ফুলে ফুলে লাল হয়ে আছে। ক্লিপ খুলে চুল এলোমেলো করে দিল চূড়া। আলু থালু চুলের দিকে তাকিয়ে সিঞ্চন বলল, তুমি তুমি অপূর্ব সুন্দরী চূড়া, অপূর্ব। এরপর আর নিজেকে সামলাতে পারল না সিঞ্চন। কৃষ্ণচূড়ার 2 গাল 2 হাতে আলতো করে ধরল, ঠোঁট নামিয়ে দিল মুখের উপর। দ্রুত সরে যেতে চেষ্টা করলো সে, পারল না। সিঞ্চন ঠোঁট খসতে লাগলো তার চোখের পাতায়, কপালে, কানের লতিতে। চূড়া বাধা দিতে চাইল, মুখ দিয়ে অস্ফুট আওয়াজ বের হলো। হাত দিয়ে ঠেলে সরিয়ে দিতে চাইল সিঞ্চনের মুখ। কি করছো? প্লিজ ছাড়ো। চূড়া, কাম অন প্লিজ। এ সময় জানলার গ্রিলে ঢুকে গেল কৃষ্ণচূড়ার মাথা। সে তখন মুখ ঘুরিয়ে এপাশ ওপাশ করতে থাকে। সিঞ্চন তার ঠোঁট রাখতে চেষ্টা করে চূড়ার ঠোঁটে। কখনো পারে, কখনো পারে না। কৃষ্ণচূড়া, কি করছো? কৃষ্ণচূড়া, ছাড়ো প্লিজ। ও চূড়া, ছাড়ো আমাকে প্লিজ। আমার কৃষ্ণচূড়া। এরকম করো না প্লিজ। কি হচ্ছে? প্লিজ না, আমি বলছি না, আমাকে ছাড়ো। ছিটকে সরে গেল কৃষ্ণচূড়া। সিঞ্চন অবাক। দ্রুত হাতে অবিন্যস্ত জামা ঠিক করতে করতে চূড়া বলল, আমি চলে যাব। কি হলো? কিছু হয়নি, আমি চলে যাব। সরি কৃষ্ণচূড়া, হঠাৎ হঠাৎ কি যে হলো। আচ্ছা লিসেন লিসেন, কাম ডাউন কৃষ্ণচূড়া, কাম ডাউন। ইটস ওকে, আই এম সরি। আই এম কি যে করলাম, আই এম এক্সট্রিমলি সরি। বলছি তো আমার ভুল হয়েছে, আই এম সরি। প্লিজ 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 আমায় ফিরে যেতে দাও প্লিজ। নিজের মাথার চুল ঠিক করতে করতে সিঞ্চন বলল, ঠিক আছে বাবা, ঠিক আছে, আমিও তো যাবো। আরে হঠাৎ কি যে হলো আমার। চূড়া আর উত্তর দিল না।
সিঞ্চনকে অবাক করে দিয়ে সে সত্যি সত্যি ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। হতবাক সিঞ্চন নিচে নেমে চূড়াকে আর দেখতে পেল না। মেয়েটা গেল কোথায়? ভ্যানিশ হয়ে গেল নাকি? এরপরও কি একটুও রাগ হবে না সিঞ্চনের? প্রেমিকাকে একটা চুমু খাওয়ার অধিকারও কি তার নেই? শারীরিক আদর বা জামা খোলার চেষ্টাটা না হয় একটু বেশি হয়ে গিয়েছে। ওরকম সময় কি সবকিছু হিসেব করে করা যায়? এর মধ্যে বোঝাবুঝির কি আছে? সে কফির মাগ সরিয়ে রেখে বলল, দেখো, তুমি কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না কৃষ্ণচূড়া। যদি মনে করো আমি বাড়াবাড়ি কিছু করছি, আবার বলছি আই এম সরি, এক্সট্রিমলি সরি, প্লিজ আমায় ভুল বুঝো না। চূড়া সিঞ্চনের চোখে চোখ রাখল, নরমভাবে একটু হাসল। সে হাসিতে আনন্দ নেই। তারপর বলল, তোমার সরি বলার দরকার নেই। সরি বলছি আমি। সরি সিঞ্চন, আমি অনেক পাজল ভাঙতে পারি, কিন্তু সবটা পারি না। আমাকে ভুলে যাও। সিঞ্চন প্রায় আর্তনাদ করে উঠল, বলল, সে কি কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেলে? আর ইউ ম্যাড? সামান্য ঘটনার জন্য? কৃষ্ণচূড়া কপালে পড়া চুল সরিয়ে ফিস ফিস করে বলল, তোমার কাছে সামান্য হলেও আমার কাছে নয়। আমাকে মুখের ভাষা দেওয়া হয়েছে, শরীরের ভাষা দেওয়া হয়নি। এটা কতটা জরুরি এতদিন বুঝিনি, কাল বুঝলাম। আমি তোমার শরীরের সঙ্গে কমিউনিকেট করতে পারলাম না, ইচ্ছে থাকা সত্ত্বেও পারলাম না। মানে? কিছু একটা বলতে গিয়ে চুপ করে গেল চূড়া। সামান্য হাইয়ের মতো তুলল। মেয়েটা কি ক্লান্ত? সিঞ্চন হতবাক হয়ে বসে রইল। কফির বিল মিটিয়ে দেওয়ার পর চূড়া বলল, শোনো, তুমি কি আমাকে একটা ট্যাক্সি ধরে দেবে? আমার খুব ঘুম পাচ্ছে। দীর্ঘশ্বাস গোপন করে সিঞ্চন বলল, দেব। ভাড়া দিয়ে দিতে হবে কিন্তু। রাজি তো? কফি শপ থেকে বেরিয়ে কৃষ্ণচূড়া তার গোলাপি রঙের ছোট্ট ছাতাটা খুলে মাথায় ধরল। সিঞ্চন পাশে হাঁটতে হাঁটতে বলল, তুমি কি আরেকবার ভাবতে পারো না কৃষ্ণচূড়া? আরেকবার? না, পারি না। যে ক্ষমতা আমার নেই, আমাকে দেওয়া হয়নি, তা নিয়ে ভাবতে পারি না। K6 মডেলকে পাওয়া গেল কাক ভরে। ইনস্টিটিউটের গেটের গায়ে হেলান দিয়ে চোখ বুজে বসেছিল, যেন ঘুমিয়ে আছে। তার এয়ার মাসল, পিস্টন, চিপস, সেন্সর, হাইড্রোলিক সিস্টেম কোনোটাই আর কাজ করছে না। দেখলেই বোঝা যাচ্ছে মডেল তার যাবতীয় ইনবিল্ট চার্জ ফুরিয়ে ফেলেছে। খবর পেয়েই হন্তদন্ত হয়ে ছুটে গেলেন ডক্টর মণিময় সামন্ত, ডক্টর সুফল সরকার আর ডক্টর শকুন্তলা মিত্র।